আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি দুঃখিত গতকালকের ঘটনার জন্য। অ্যাকচুয়ালি গতকালকে আমরা ক্লাস শুরু করার প্রায় 10 মিনিটের দিকে হঠাৎ করে আমার একটা ফোন আসে, এমার্জেন্সি ফোন। তো আমার দাদা হুজুরের মাজারের ওখানে একটু প্রবলেম হয়েছিল, তো যার কারণে যেতে হয়েছে। তো আমার বাসা থেকে প্রায় 9 কিলোমিটার দূরে। তো ওখান থেকে ফিরে প্রবলেম সলভ করে ফিরে আসতে আসতে প্রায় রাত 12টা। তো এই জন্য আর ক্লাসটা নেওয়া সম্ভব হয়নি। সো আমরা আজকে কন্টিনিউ করি। অ্যাকচুয়ালি হাজারো প্রকার নিজের ফ্যামিলি, আলাদা আলাদা বিজনেস, তার সাথে সব কিছু মিলাই অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে। তো প্রতিদিন একটা না একটা ঝামেলা থাকেই। এই ঝামেলা শেষ করেই আমি ক্লাসগুলো করানোর জন্য রাত্রে বসি। এই জন্যই ক্লাস করানো বন্ধ করে দিচ্ছি, যে আগামীতে আর কোনো ব্যাচ করব না। যেহেতু সময় পাই না, আসলে অ্যাকচুয়ালি সময় না পেলে এভাবে তাড়াহুড়া করে কোনো কিছু করা যায় না। তো এরকম একটা ডিসিশন নিয়েছি। কিন্তু এদিকে অনেক অধিকাংশই পরিচিত, যা দেখা যায় যে ফ্রেন্ডের ছোট ভাই বা আশেপাশে বা পুরাতন কোনো স্টুডেন্টের ভাই ব্রাদার ছোট ভাই, ওরা একখানে হয়ে আবার বলে যে এটাই ওই বলি যে গত 6 মাস আগেও বলছিলাম যে আর কোনো ক্লাস করাবো না, কিন্তু ওখান থেকে বের হয়ে আসতে পারিনি। ঘুরে ফিরে যেটা হয় যে ওই একজন দুজন বাসায় এসে ঘোরে, ভাই একটু সময় দেন একটু সময় দেন, তখন বলি যে আচ্ছা ঠিক আছে 4-5 জন মিলে একখানে হও। ওই ঘুরে ফিরে একই অবস্থা হয়, তখন পুনরায় আবার ক্লাস করাইতে হয়। তো যাই হোক, দেখি ইনশাল্লাহ। আর আপনাদের যেটা হচ্ছে, আপনাদের যে প্ল্যান, হয়তোবা দেখা গেল যে সপ্তাহে 4টা করে ক্লাস হওয়ার কথা ছিল, সপ্তাহে 4টা করে ক্লাস যদি নাও নিতে পারি, 2টা বা 3টা করে তো নিব। অর্থাৎ এমনটা হবে না যে হুট করে ক্লাস বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এটা চলতেই থাকবে। আপনাদের কোর্স কমপ্লিট হবে, নো টেনশন। আর মধ্যখানে ক্লাসের মধ্যে যদি আপনারা সময় পান, যতদিন সময় পাচ্ছেন মধ্যখানে, ততদিন আপনাদের জন্য বেস্ট, যে আপনারা প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন। সো দেখা যায় একটা ক্লাস যদি মধ্যখানে বন্ধ থাকে, আপনারা নিজেরা আবার স্লো ডাউন হয়ে যাবেন না। নিজেরা ওই সময়টাতে আরও প্র্যাকটিস করে নিজেদের প্রবলেমগুলো বের করার চেষ্টা করবেন। ঠিক আছে, নর্মালি প্রবলেম সলভিং গ্রুপ একটা করেছিলাম প্রবলেম সলভিং করার জন্য, যে ওইটাতে সবার প্রবলেম সলভ করে দিব, যে কোনো ব্যাচের স্টুডেন্টই হোক। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি ওখানে 10 জন মানুষ ভালো থাকলে 20 জন মানুষ খারাপ থাকে। ওই স্টুডেন্টের মধ্যে মারামারি করতেছে একজন আরেকজনের সাথে, আরেকজনের সাথে। অবশেষে বলছি যে এই কোনো গ্রুপ নেই, শুধু একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কের মধ্যে তোমরা প্রবলেম সাবমিট করবা। গ্রুপের মধ্যে ঝগড়াঝাটি মারামারি করার দরকার নেই। তো অ্যাকচুয়ালি এগুলো মেনটেন করার তো সময় থাকে না, আর বাচ্চা না, সবাই ম্যাচুইড পারসন, তারপরেও কেন ঝগড়াঝাটি করে আমি বুঝি না। বাই দ্য ওয়ে, আমরা ক্লাসে চলে যাই। আমাদের যে গ্রুপ আছে, গ্রুপে আমরা আপডেট দেখব। তার আগে একটু সামারি করে আসি, গত ক্লাসে করেছিলাম, তারপরে আবারও আজকে একটু বলে দিই। তো আর জয়েন করার ম্যাটারটা হচ্ছে, ক্লাসে আমরা একটু সঠিক সময় জয়েন করব, নইলে যেটা হয় ওই অনেকেই পরে মেসেজ দেয় যে আমি জয়েন করতে পারতেছি না। তো আমরা যখন ক্লাসে একদিকে ঢুকে যাই, তখন তো আবার পুনরায় ওই ওই উইন্ডোতে ফিরে যে জয়েন করানোর সুযোগ থাকে না, এই জন্য অনেকেই জয়েন করতে পারে না। ঠিক আছে, তো সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং রেকর্ড হচ্ছে, কোনো সমস্যা নেই। তো আমাদের এ পর্যন্ত টোটালি 6টা ক্লাস হয়েছে। আমাদের ফার্স্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম হাউ টু ওপেন অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে ইউজ করা বেস্ট হবে, এইসব ব্যাপারে। সেকেন্ড ক্লাসে আমরা ক্যান্ডেল অ্যালগো সম্পর্কে আলোচনা করেছি। থার্ড ক্লাসে আমরা এসএনআর অ্যান্ড ইনগালফিং ক্যান্ডেল নিয়ে এন্ট্রি, সেটা নিয়ে আলোচনা করেছি। অর্থাৎ আমরা প্রথমে ক্যান্ডেল শিখেছিলাম, দ্বিতীয়তে এসে এসএনআরকে ওর সাথে অ্যাডজাস্ট করে ওইখানকার মধ্যে একটা বেস্ট ক্যান্ডেল ইনগালফিং, সেই ইনগালফিংকে ধরে কীভাবে এন্ট্রি নেওয়া যায় সেটা শিখেছিলাম, এবং ওই পর্যন্ত মোটামুটি ভালো রেজাল্ট ছিল সবার। তারপরে এসএনআর মার্কেটের স্ট্রাকচার, এগুলো আমরা শিখেছি এই ক্লাসে এসে। তারপরের ক্লাসে 5 নম্বরে এসে আমরা এখানে উপরের ক্লাসগুলো সমন্বয় করে অর্ডার ব্লকের সাথে কিভাবে কনফ্লুয়েন্স করে ট্রেড নিতে হয় সেটা শিখেছিলাম। যখন আমাদের ট্রেড নেওয়া শেখা শেষ, তখন আমরা মার্কেট, যে ফিউচার এবং স্পট দুইটা মার্কেট একই অ্যানালাইসিস, ফিউচার মার্কেটকেও যেভাবে অ্যানালাইসিস করতে হয় চার্ট, স্পট মার্কেটকেও ওইভাবে অ্যানালাইসিস করতে হয়। এই জন্য আমরা এটা নিয়ে আলোচনা করেছি যে দুই ধরনের মার্কেট, যার যেখানে ইচ্ছা সে যেন সেখানে করতে পারে। কাইন্ড অফ আমরা মার্কেট অ্যানালাইসিস শিখতেছি বা চার্ট অ্যানালাইসিস শিখতেছি, এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি আমরা। এটার পরে আমরা ওই ল্যাঙ্গুয়েজে এবং যেভাবে আমরা প্যারাগ্রাফ লিখতে চাই নাকি অ্যাপ্লিকেশন করতে চাই, যেভাবে করতে চাই আমরা সেভাবেই করতে পারবো, তাই না? এই হচ্ছে ফ্যাক্ট। সো এই হচ্ছে আমাদের সামারাইজ। তো এর পরের স্টেপে আমরা আজকে চলে যাব। তো এই মার্কেটটা বিশাল বড়, এই সমুদ্রে আসলে শেখার কোনো শেষ নেই।
কিন্তু আহ, মানে আজগুবি জিনিস শিখে রেখে তো লাভ নেই, যেটা কাজের জিনিস ওই কয়টা আমাদের শিখে কাজ করতে হবে। সো আমি চেষ্টা করব আপনাদেরকে ওইভাবেই মোটিভগুলোকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। তো চার্টে চলে যাচ্ছি, আর একটা জয়েন অ্যালার্ট দিই, জয়েন নাও। আচ্ছা, ইতিমধ্যে দেখি গত ক্লাসের পরে আমাদের গ্রুপে প্র্যাকটিসের কি পরিস্থিতি ছিল। তো এই ক্লাসের পরে ক্লাস চলছে, ওকে ওকে ওকে, তারপরে আচ্ছা লাস্ট ক্লাসটার পরে প্র্যাকটিস নাই বললেই চলে, তার আগে মোটামুটি ভালো প্র্যাকটিস ছিল। গত ক্লাসের আগে প্র্যাকটিস আসেনি। ওমর ফারুক, আচ্ছা ওমর ফারুক, তারপরে হচ্ছে ওমর ফারুক, হ্যাঁ সুন্দর অর্ডার ব্লক নিয়ে অর্ডার ব্লক ফাইন্ডিং করেছে। অর্ডার ব্লক আমরা দেখি ওনার স্ক্রিনশটটা, সুন্দর অর্ডার ব্লক ফাইন্ডিং, ঠিক আছে। আচ্ছা এটা অর্ডার ব্লক হয়েছে, কিন্তু এটা কিন্তু ইনভ্যালিড অর্ডার ব্লক হয়েছে, এটা বিয়ারিশ ইনগালফিং, সরি অর্ডার ব্লক নিচে না, এটা এটা অর্ডার ব্লক হয়নি, এটা শুধু বিয়ারিশ ইনগালফিং হয়েছে। এটা বিয়ারিশ ইনগালফিং, এটা অর্ডার ব্লক এবং বিয়ারিশ ইনগালফিং, রাইট, এটা পারফেক্ট। এই ধরনের এন্ট্রিগুলো পারফেক্ট, আমি জুম করে দেখাচ্ছি যে এটা, সরি এটা অর্ডার ব্লক আছে প্লাস ইনগালফিং আছে, এটা ঠিক আছে, এবং এখানে আবার এসএনআর আছে, ঠিক আছে। তারপরে এটা অর্ডার ব্লক, হ্যাঁ এটা অর্ডার ব্লক, ঠিক আছে, রাইট। আচ্ছা এই স্ক্রিনটার শটটার কথা আমরা মনে রাখবো সবাই, যে এখানে অর্ডার ব্লক হয়েছে, পরবর্তীতে মার্কেট রিট্রেস করে এখানে আসছে, সে ব্যাক করছে, আবার এখানে সে ব্যাক করছে, এই সম্পর্কে স্ট্র্যাটেজি আছে, হ্যাঁ স্ট্র্যাটেজি দিব। সো এটা যেহেতু উনি মার্ক করতে পারছে এই অর্ডার ব্লকটা এবং এখানে এই ঘটনাটা ঘটছে, আমরা এটাকে মনে রাখবো। আমি এইটাকে এইভাবে রেখে দিচ্ছি যাতে ওইটা পরবর্তীতে আর খুঁজতে না হয়। তারপরে এই যে অর্ডার ব্লক, হ্যাঁ খুব সুন্দর, আচ্ছা ওনার ফাইন্ডিং ঠিক আছে, ওনার নাম হচ্ছে ওমর ফারুক। তারপরে আরেকজন হচ্ছে, আচ্ছা ঠিক আছে, মোটামুটি যারা প্র্যাকটিস করছে গুড, খারাপ না, এইভাবেই প্র্যাকটিস করতে হবে, বসে থাকা যাবে না, কারণ প্র্যাকটিসের উপরেই মার্কেটের ভুল ভ্রান্তিগুলো বের হয়ে আসবে। আর মার্কেটটাকে আপনি বুঝতে পারবেন, মার্কেটের বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের মার্কেটের ক্যারেক্টার আসে, এই ক্যারেক্টারগুলো মার্কেটে ট্রেড না করলে বোঝা যায় না, ঠিক আছে। সো এইগুলো ক্যারেক্টারগুলো বোঝার জন্য মার্কেটে মাস্ট বি ট্রেড করতে হবে। আচ্ছা, তো সর্বপ্রথম কথা হচ্ছে অর্ডার ব্লক নিয়ে আগে চলে যাই। অর্ডার ব্লকের প্রথম এন্ট্রিটা আমি আপনাদেরকে দেখাইছিলাম যেভাবে, যে একটা স্ক্রিনশট বের করে রাখলাম, স্ক্রিনশটটাকে আবার কেটে দিলাম, আচ্ছা যাই হোক আবার বের করি। যে অর্ডার ব্লকটা হচ্ছে দেখতে এরকম, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল এবং ফোর্থ ক্যান্ডেলের মধ্যে একটা গ্যাপ থাকবে, যদি গ্যাপ থাকে তাহলে এটা হচ্ছে অর্ডার ব্লক। এবং অর্ডার ব্লকের টিপি নিতে হয় হচ্ছে পূর্বের স্ট্রাকচারের যেখানে লো থাকে, আর এসএল হচ্ছে সর্বোচ্চ হাইতে নিতে হয়। এই ছিল আমাদের স্ট্র্যাটেজি। এবার আজকে আমরা একটু অ্যাডভান্সে ঢুকে যাব। আচ্ছা এর সাথে কিছু একটা ইন্ডিকেটর দেয়া ছিল যে অর্ডার ব্লককে ফাইন্ডিং করার জন্য, অর্ডার ব্লক, ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, এটাকে ফাইন্ডিং করার জন্য একটা ইন্ডিকেটরও দেয়া ছিল। ইন্ডিকেটর আমি অনেকগুলোই আপনাদেরকে দিব, তবে ইন্ডিকেটর মুখ্য ইস্যু না, মুখ্য ইস্যু হচ্ছে ট্রেড শেখা। ট্রেড শিখলে ইন্ডিকেটর লাগে না, আর ট্রেড শিখে গেলে ইন্ডিকেটর আপনাকে হেল্প করবে, কিন্তু আপনার ভুল কমে যাবে। আর না শিখে যদি ইন্ডিকেটর দিয়ে ট্রেড করেন তাহলে ভুল বেড়ে যাবে, লসের সংখ্যা বেড়ে যাবে। তো আমরা এখানে সংক্ষেপে দেখার চেষ্টা করব। অর্ডার ব্লক ফাইন্ডিংয়ের ক্ষেত্রে কি বলা হয়, এটা হচ্ছে বুলিশ অর্ডার ব্লক। কেমন করে, যে ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, দুইটা হচ্ছে এর মিডিল, আর তারপরে ক্যান্ডেল এখানে একটা গ্যাপ আছে, সো এটা একটা অর্ডার ব্লক, তাই না, এটাকে বলছি আমরা বুলিশ অর্ডার ব্লক। আর এইখানে দেখতেছি আমরা বিয়ারিশ অর্ডার ব্লক, এটা হচ্ছে বিয়ারিশ, এটা হলো বুলিশ, তো এটা আমরা জানি সহজ জিনিস। এখন এই বুলিশ অ্যান্ড বিয়ারিশ অর্ডার ব্লকটাকে কিভাবে অ্যাডভান্স স্ট্র্যাটেজি হিসাবে ইউজ করা যায়, ফার্স্ট অফ অল আমরা যেটা এন্ট্রি পয়েন্ট বের করেছি অর্ডার ব্লক দেখে, সেটা হচ্ছে যে আমার এখানে অর্ডার ব্লক আছে, অর্ডার ব্লক ভ্যালিডেশন ক্যান্ডেল হচ্ছে এইটা। সো এখানে আমার এন্ট্রি পয়েন্ট, আর মার্কেটের এইদিকে স্ট্রাকচার যেখানে হাই আছে সেই জায়গায় আমাদের টিপি হবে, আর এটা হচ্ছে আমাদের এসএল। এই ছিল আমাদের কথা। এবার হচ্ছে অ্যাডভান্স লেভেলে যেটা হচ্ছে এই অর্ডার ব্লক হয়ে গেছে, গুড।
এই অর্ডার ব্লক হয়ে মার্কেট আপে চলে গেছে। যখনই এইরকম মার্কেট আপে চলে গেছে, এখানে আমরা এন্ট্রি নেই আর না নেই, দ্বিতীয় এন্ট্রিটা কোন জায়গায় হবে? দ্বিতীয় এন্ট্রিটা হবে ঠিক এই অর্ডার ব্লকের হাইয়ের একটু নিচে। হাইয়ের একটু নিচে এই যে মার্ক করা আছে, বাই লেখা আছে, এই জায়গাটাতে আমরা কি করব? পেন্ডিং এন্ট্রি নিয়ে রাখবো। পেন্ডিং এন্ট্রি যদি আমরা এখানে নিয়ে রাখি একটা বাই, এন্ট্রিটা কেমন হবে যে এই ঠিক এই অর্ডার ব্লক বরাবর, এই অর্ডার ব্লকের লাইন বরাবর এখানে আমরা একটা বাই এন্ট্রি নিয়ে রাখবো পেন্ডিং। সাপোজ মনে করেন এখানকার ভ্যালু হচ্ছে 100, ঠিক আছে? তো আমরা এই 100তে একটা এন্ট্রি নিয়ে রাখবো। আর টিপি কোন জায়গায় নিব? টিপি 1 যদি নেই, তাহলে এই যে অর্ডার ব্লক হয়ে নিচে আসছে আবার উপরে গেছে, এই প্রথম যে মুভটা, এই প্রথম মুভটাতে আমরা টিপি 1 নিব। আর দ্বিতীয় যদি আমরা টিপি 2 নিতে চাই, মার্ক করে দেখাই, এন্ট্রি পেন্ডিং এন্ট্রি, টিপি 1 এই লেভেল, টিপি 2 হচ্ছে এই লেভেল, টিপি 3 হচ্ছে এই লেভেল। তাহলে টিপি 1 কাজের জন্য যারা একদম ছোট লেভেলে আছে, এখন পর্যন্ত তেমন একটা মার্কেট বুঝে না, সেক্ষেত্রে তারা টিপি 1 নিবে, এবং যাদের ব্যালেন্স $100 নিচে সেন্ড অ্যাকাউন্ট তারা। আর যারা মোটামুটি মার্কেট বুঝে এবং ব্যালেন্স $500 উপরে, তারা কি করবে? টিপি 2 নিবে। আর যাদের ব্যালেন্স $1000 উপরে, তারা টিপি 3 নিবে। তবে অবশ্যই ছোট লটে হইতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু ঝামেলা হয়ে যাবে। তাহলে ঘটনাটা কি? প্রথম এন্ট্রি আমাদের ছিল এই স্ট্র্যাটেজি ধরে যে এই ভ্যালিডেশন ক্যান্ডেলের যখন শেষ হয়ে যাবে এখানে এন্ট্রি নেব, আর টিপি নেব হচ্ছে এইখানে। এটা যদি আমরা নেই আর না নেই বা মিস করি, আমরা কনফার্মেশন এইখানে পেয়ে গেছি। পাওয়ার পরে মিনিমাম 10 থেকে 15 মিনিট পরেও আসতে পারে, 20 মিনিট পরেও আসতে পারে, বা 1 ঘন্টা পরেও আসতে পারে, 5 মিনিট পরেও মার্কেট যখন পুনরায় আবার এই পজিশনে ব্যাক করবে, এখান থেকে আবার পুনরায় আমাদের এন্ট্রি হবে, ঠিক আছে? আমরা উদাহরণস্বরূপ আরও দেখব। এর সাথে সাপোর্ট রেজিস্ট্যান্সের কাহিনী আছে। আমরা তো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে পারি, সেক্ষেত্রে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সকে ড্র করে নেব। তো সাপোর্ট রেজিস্ট্যান্সকে আমরা সিঙ্গেল লাইনে ড্র করা শিখছি। সিঙ্গেল লাইন বলতে জাস্ট 1 মিনিট। তো সিঙ্গেল লাইন বলতে আমি বোঝাচ্ছি ঠিক এটা, যে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সকে ড্র করি এরকম একটা সিঙ্গেল লাইন দিয়ে, তাই না? কিন্তু আমি এখানে উদাহরণ যেটা দেখাচ্ছি সেটাতে ডাবল লাইন করে দেখাচ্ছি। ডাবল লাইন করে কেন দেখাচ্ছি? ডাবল লাইন করে দেখানোর পিছনে উদ্দেশ্য হচ্ছে যে এখানে লো এবং বডি, অর্থাৎ আমরা এই এই এইটা যে আমরা ড্র করছি, এইটা আমরা কিসের উপরে ড্র করছি? এটা আমরা ড্র করছি হচ্ছে বডির উপরে, অর্থাৎ বডিকে ইন্ডিকেট করে আমরা এটাকে ড্র করছি। কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স অনেকেই উইককে ইন্ডিকেট করে ড্র করে, অর্থাৎ যদি উইকের উপরে বেস করে আমরা ড্র করতাম তাহলে এই উইকের মাথায় আমরা ড্র করতাম। আর এটা আমরা বডিকে বেস করে ড্র করছি, এই জন্য আমরা কি করছি যে আমরা বডিকে বেস করে ড্র করছি, বডির উপর দিয়ে। অধিকাংশ ক্ষেত্রে বডির উপরে ড্রয়িং করা সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো পাওয়ারফুল হয়, অর্থাৎ ওইটাই এক্স্যাক্ট হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটাকে আবার ব্রেক করে যায়, যার কারণে ডাবল লাইন করে ড্র করলে সেটা বেস্ট হয়। যেমন ঘটনাটা হয় এরকম, যদি আমরা এখানকার একটা লাইনের কালারকে একটু চেঞ্জ করে দিই, এগুলো কিন্তু মানে পুরোটাই হচ্ছে এক্সপিরিয়েন্সের উপরে বেস করে কথা বলা, এগুলো কোনো থিওরিক্যাল কথাবার্তা বা লজিক না, এক্সপিরিয়েন্স থেকে বলছি। যেমন আমি এটা বডির উপরে বেস করে এই এসএনআরটাকে ড্র করছি, ঠিক আছে? এসএনআরটাকে, যে রেড লাইনটাকে, তো ড্র করার পরে দেখেন পরবর্তী ক্যান্ডেলে এসে কিন্তু উইক এখান থেকেই ব্যাক করছে, তারপরে আবার ক্যান্ডেল এখান থেকে ব্রেক করে দিয়ে তারপরে নিচে নামছে, আবার এইখানে এসে দেখেন রেসপেক্ট করছে, এইখানে আবার রেসপেক্ট করেনি, বের হয়ে যাওয়ার পরে, ব্রেকআউট করে যাওয়ার পরে তারপরে ব্যাক করছে। সো ব্রেকআউট মানে এসএনআর স্ট্র্যাটেজিতে আমরা ব্রেকআউট মানেই বুঝি যে যেহেতু এসএনআরকে ব্রেক করে ফেলছে, তার মানে মার্কেট এখন উপরে চলে যাবে। হ্যাঁ, তো এইখানে তো ব্রেকআউট করার পরও মার্কেট নিচে আসলো, প্রশ্ন জাগে। এসএনআর স্ট্র্যাটেজি হচ্ছে মার্কেট যদি এসএনআরকে ব্রেক করে ফেলে, ক্যান্ডেল যদি ব্রেক করে ফেলে, তাহলে বুঝতে হবে, যেমন এখানে কি করছে, লেভেল করছে, অ্যানইকুয়াল হাই করছে, তার মানে কি মার্কেট এখান থেকে ব্যাক করবে। আর এসএনআরকে যখন ব্রেকআউট করে চলে যায় তখন মার্কেট এখান থেকে তার পরের স্টেপে যাবে। তো সেক্ষেত্রে এখানে ব্রেকআউট করার পরে আবার মার্কেট ঘুরে আসলো, ব্যাপারটা কেমন না? আমি যদি এখানে এন্ট্রি নিয়ে নিতাম তাহলে তো আমার লস গুনতে হতো। তো এইখানে ফ্যাক্ট হলো এই জন্য ডাবল লাইনকে ড্র করতে হয়, যে সবসময় যে বডিকে রেসপেক্ট করে তা কিন্তু না। তো ডাবল লাইনকে যদি আমরা ড্র করি তাহলে যেটা হয়
যে মেইন এসএনআরগুলো সবগুলোকে ড্র করতে হবে না, মেইন এসএনআরগুলো। যেমন আমরা এটা বডি ধরে ড্র করছি আর পরে আবার উইকের মাথা থেকে ড্র করছি। এইবার যদি আপনি খেয়াল করেন তাহলে দেখবেন যে এইখানে বডি দিয়ে ড্রয়িং করাটাকে রেসপেক্ট করছে, এখানেও করছে, এখানেও করছে, এখানেও করছে, এখানেও করছে, ঠিক এইখানেও করছে, কিন্তু শুধু এই জায়গাটাতে করে নেই। এই জায়গাটাতে রেসপেক্ট করছে উইক দিয়ে ড্রয়িং করা এসএনআরটাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে দুইটাই আমাদের ভ্যালুয়েবল। যেমন এখান থেকে মার্কেট যখন ডাউনে আসছে তখন কিন্তু এই বডির যে এসএনআরটা এইটাতে আসেনি, উইকেটটার থেকেই রেসপেক্ট করে ব্যাক করছে। আবার এইখানে যদি আমরা ধরি যে মার্কেট এখানে উপরে ব্রেকআউট করার পরে আবার ঘুরে আসলো, তো এখানে স্ট্র্যাটেজি ভুল হয়ে গেল, কিন্তু না, যদি এটা উইক দিয়ে ড্র করা হয় তাহলে দেখবেন যে এই এসএনআরকে ব্রেকআউট করেনি, সেক্ষেত্রে মার্কেট ঘুরে আসবে, তাই না? সো এই জন্য মধ্যখানে যেগুলো থাকবে, যেমন এইটা হচ্ছে আমাদের মেইন এসএনআর। আমরা যদি নিচে আর একটা এসএনআর ধরার চেষ্টা করি, যেমন এই এসএনআরটা আমরা দুই লাইনে ড্র করব, একটা হচ্ছে এই যে বডির সাথে আর একটা হচ্ছে উইকের সাথে, ঠিক আছে? তো আরেকটা যদি আমরা উইকের সাথে ড্র করি, এই এসএনআরটা আমরা কোথা থেকে টানবো? এই যে এখান থেকে টানবো, এই যে খেয়াল করেন। তাহলে এই দুই পাশের এই মেইন এসএনআরগুলোকে, সরি সাপোর্ট আর রেজিস্ট্যান্সকে আমরা দুই লাইনে ড্র করব, আর মধ্যখানের যে সিঙ্গেলগুলো আছে এই সিঙ্গেলগুলোকে আমরা এই এক লাইন ড্র করবো, তাহলেই হবে। তাহলে কি হবে? এই যে দেখেন এখান থেকে ডাউনে আসছে, উপরে যে এখানে রেসপেক্ট করছে, এই যে এখানে রেসপেক্ট করছে, এই যে এখানে রেসপেক্ট করছে, এই যে এখানে রেসপেক্ট করছে, রেসপেক্ট রেসপেক্ট, ঠিক আছে? তাহলে আমাদের এসএনআর ড্রয়িংটা ঠিক হবে। আচ্ছা, আমি যে আলোচনাগুলো করলাম ঠিক এই জিনিসগুলোই এখানে আছে। সো আমি ওই ডিসপ্লের মধ্যে এটা দেখে আসছি। তো যাই হোক, তাহলে আমরা প্রথমত যেটা দেখলাম, বুলিশ ইনগালফিং যে একটা এখানে ঘটছে, বুলিশ ইনগালফিং হওয়ার পরে আমরা এখানে এন্ট্রি নেই আর না নেই। দ্বিতীয় যেটা এন্ট্রি, রিটেস্ট এন্ট্রি, সেই রিটেস্ট এন্ট্রি আমরা এখানে নিয়ে রাখবো। তো রিটেস্ট এন্ট্রি যদি আমরা ওইখানে নেই, তাহলে আমাদেরকে পেন্ডিং এন্ট্রিটা কীভাবে নিতে হয় আপনারা হয়তো বা অনেকেই জানেন, তারপর আমি একবার সংক্ষেপে দেখাই দিই যে পেন্ডিং এন্ট্রি কীভাবে নিতে হয়। সাপোজ এই অ্যাকাউন্টটাতেই ঢুকি। একটা প্রশ্ন ছিল তো, হ্যাঁ, শিওর। যে অর্ডার ব্লক রিট্রেসের যে এন্ট্রিটা দেখাচ্ছেন এখন, এটা যদি অনেক ধরেন বিয়াল্লিশ একটা অর্ডার ব্লক হয়েছে, এখন নিচে অনেক নিচে আসছে, আসার পরে আবার উপরের দিকে গেছে, যাইয়া ওই অর্ডার ব্লকে টাচ করছে, তখন তো আমাদের এন্ট্রিটা হবে। কিন্তু সেক্ষেত্রে যদি ট্রেন্ড চেঞ্জ হয়ে যায় তখন কি করবো আমরা? আচ্ছা, ওইটাতে পরের স্লাইডে যাচ্ছি, একটু ওয়েট করেন, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই স্টেপে যাচ্ছি। তো যাই হোক, আমরা পেন্ডিং এন্ট্রিটা কিভাবে নিব সেটা আমরা এখন দেখব। তো সামহাও আমরা এখানে আগে একটা অর্ডার ব্লককে ফাইন্ডিং করি, অথবা আমরা অর্ডার ব্লক ফাইন্ডিং করার জন্য সময় নষ্ট না করি আমি দেখাই দিই সংক্ষেপে। মনে করেন যে আপনার এই তো এটা অলরেডি একটা অর্ডার ব্লক, ঠিক আছে? এটা একটা নিচের ক্যান্ডেলটা, এই যে এটা একটা অর্ডার ব্লক। গ্রিন, রেড, গ্রিন। মাউসের নিচে ময়লা জমছে যার কারণে মাউসটা লাফাচ্ছে। গ্রিন, রেড, গ্রিন, এটার হাই। সো এই অর্ডার ব্লকটা এখান থেকে টানছে। এখন কথা হচ্ছে যে এই অর্ডার ব্লকটা এখান থেকে টানছে, এই যে ভ্যালিডেশন ক্যান্ডেল হচ্ছে এইটা, তো ফার্স্ট এন্ট্রি হচ্ছে এখান থেকে এটা। সেকেন্ড এন্ট্রি যখন মার্কেট এই যে উপরে গেছে, নিচে আসছে, উপরে গেছে, নিচে আসছে, তো এইখানেই আমরা কনফার্মেশন পেয়ে গেছি রিটেস্টের জন্য। তো আমরা জাস্ট ভ্যালুটা দেখে নেব যে এখানকার ভ্যালুটা কত। তবে এর ভ্যালুটা হচ্ছে 3340, এই যে ডান পাশে 3340,900, ঠিক আছে? তো আমরা তো সেক্ষেত্রে পেন্ডিং এন্ট্রি কীভাবে নেব? এখান থেকে এসে রেগুলার ফর্মে এসে আমরা তো মার্কেটে নিব হচ্ছে পেন্ডিং এন্ট্রি। তো পেন্ডিংয়ে ক্লিক করব, করার পরে কী নেব? আমরা বাই এন্ট্রি নেব। তো বাইতে ক্লিক করব, বাই করার পরে ওপেন প্রাইস কত হবে? তো ওপেন প্রাইস আমাদের হবে 3340। আমি জাস্ট দেখানোর জন্য নিয়ে নিচ্ছি 3340। ভলিউম আমরা জানি, মনে করেন 0.01। তারপরে টিপি কোথায় নেব আমাদের? তাহলে এখান থেকে যদি হয় ফার্স্ট মুভ হচ্ছে এইটা, তাহলে ফার্স্ট মুভের টিপিটা হচ্ছে এই লেভেলে, এই লেভেলের ভ্যালু হচ্ছে 3346। তো এখানে আমরা 3346 দিয়ে দেবো, যে 3346। স্টপ লস কত? স্টপ লসের ভ্যালু হচ্ছে
3336, আমি ছোট ভ্যালুগুলোকে নিচ্ছি না, জাস্ট বড়গুলোকেই দেখে দিচ্ছি। 3336, সরি 3336 দিয়ে আমরা কনফার্ম করে দিলাম। এখন আমাদের এই পেন্ডিং এন্ট্রিটা পেন্ডিংয়ের মধ্যে থেকে গেল। আমরা কনফার্মেশন এখানে পাইছি, মার্কেট যখনই এখান থেকে ব্যাক করুক, মার্কেট যখন এখান থেকে ব্যাক করবে, ঠিক আমাদের এই ভ্যালুতে ব্যাক করবে, তখন মার্কেটে এন্ট্রিটা চালু হয়ে যাবে। এখন ইতিমধ্যে একজন কোশ্চেন করছিল যে মার্কেট যদি ততক্ষণে ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়, যে ডাউন ট্রেন্ডে চলে আসে, তখন আমাদের কি হবে? তখন তো পুরোটাই ভেজাল হয়ে যাবে। যদি অর্ডার ব্লক এইভাবে থাকে তাহলে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হবে না। সেটাকে আমরা কিভাবে বুঝবো? পরের স্লাইডে যাই, যেতে যেতে আমরা বুঝতে পারবো। কি ওকে, তো পরের স্লাইডে আমরা আসছি। যদি কখনো অর্ডার ব্লক থাকে তাহলে ওই ধরনের ঘটনা যে ঘটবে না সেটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য আমাদের কিছু সিস্টেম আছে, ওই সিস্টেমগুলোকে আমরা দেখব। তো সর্বপ্রথম কথা হচ্ছে, চলে যাই আরও নিচে, চলে যাই। সর্বপ্রথম কথা হচ্ছে যে আমরা মার্কেটের অলরেডি স্ট্রাকচার জানি, যে মার্কেট কখন আপ ট্রেন্ডে থাকে, কখন ডাউন ট্রেন্ডে থাকে। তো মার্কেটের স্ট্রাকচার যখন আমরা জানি তখন আমরা কি বুঝি, যে হায়ার হাই, হায়ার লো, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই যদি হয় তাহলে মার্কেট আপ ট্রেন্ড হয়, আর যদি হায়ার লো হয় তাহলে মার্কেট ডাউন ট্রেন্ড হয়। ঠিক আছে, এই লো যখন হয় তখন ডাউন ট্রেন্ড হয়। তো যখন আমরা একটা বুলিশ অর্ডার ব্লক পাবো তখন অবশ্যই মার্কেটের স্ট্রাকচারটা কেমন হবে? মার্কেটের স্ট্রাকচারটা এইরকমই হবে, এবং এই স্ট্রাকচারের মধ্যে অর্ডার ব্লকটা কোন পজিশনে আসবে? বুলিশ অর্ডার ব্লকটা, ঠিক বুলিশ অর্ডার ব্লকটা আসবে হচ্ছে এইরকম পজিশনে, যে এখানে একটা অর্ডার ব্লক হবে, হওয়ার পরে মার্কেট উপরে যাবে, তারপরে মার্কেট ফিরে আসবে, এখান থেকে আবার উপরে উঠে যাবে। অর্থাৎ এইটা একটা আপ ট্রেন্ড মার্কেটই থাকবে, তখন তো ডাউন ট্রেন্ডে আসার কোনো প্রশ্ন আসে না। ঠিক আছে, আবার যখন বিয়ারিশ অর্ডার ব্লককে নিয়ে আমরা এই ধরনের এন্ট্রি নেব, তখন ঠিক অর্ডার ব্লকের ফাইন্ডিং পজিশনটা বিয়ারিশের ক্ষেত্রে এইরকম পজিশনে হবে, যে যখন কিনা ফর্মুলাই হচ্ছে লোয়ার হাই লোয়ার লো, অর্থাৎ মার্কেট ডাউন ট্রেন্ডে। এইটাকে বোঝার জন্য আবার আরও উপায় আছে, যে এইটাকে আমরা কিভাবে বুঝবো। তো রিয়েল মার্কেটে না গেলে আমরা বুঝতে পারবো না। রিয়েল মার্কেটে যাই, রিয়েল মার্কেটে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি অর্ডার ব্লক, তাই না? এই ইন্ডিকেটর আপনাদের সবার কাছে আছে। তো এইখানে মনে করেন যে মার্কেট আমরা 1 মিনিটের ক্যান্ডেলে দেখছি, এখানে একটা অর্ডার ব্লক আছে। অর্ডার ব্লক এখানে যদি হয়, ভ্যালিডেশন ক্যান্ডেল হচ্ছে এটা, এখানে যদি আমরা এন্ট্রি নেই, আমি মার্ক করে বলি তাহলে বুঝতে সুবিধা হবে, আদারওয়াইজ মুখের কথায় বোঝা যাবে না। এই যে অর্ডার ব্লক, আমাদের ভ্যালিডেশন ক্যান্ডেল এইটা, তাহলে আমাদের যদি ফার্স্ট এন্ট্রি এইখানে হয়, আমাদের ফার্স্ট টিপি হচ্ছে এইখানে, তাই না? তো টিপি তো 1 ক্যান্ডেলে হিট হয়ে গেছে, যাই হোক, যেটাই হোক, হিট হয়ে গেছে। এখন আমাদের পেন্ডিং এন্ট্রি তাহলে কোন জায়গায় হবে? পেন্ডিং এন্ট্রিটা হবে আমাদের এই বরাবর, তাই না? পেন্ডিং এন্ট্রি যদি আমরা এই বরাবর এই ভ্যালুতে নেই, আমরা জানি না যে মার্কেট এই 2 মিনিট পরে এখানে ফিরে আসবে, বা 100 মিনিট পরে আসবে, বা 1 ঘন্টা পরে আসবে, বাট মার্কেট এখানে ফিরে আসলে এখান থেকে ব্যাক করবে, এটা আমরা জানি ফর্মুলা অনুসারে। তো সেক্ষেত্রে আমরা এখানে এন্ট্রি নিয়ে রাখছি, পেন্ডিং এন্ট্রি। মার্কেট যখন এখান থেকে ব্যাক করবে তখন এখান থেকেই ঠিক আবার পুনরায় ফিরে যাবে বলেই এটা হচ্ছে অর্ডার ব্লক। ঠিক আছে, আর সেকেন্ড থিং হচ্ছে এই এন্ট্রিটার, এই অর্ডার ব্লকের পজিশনটা এমন একটা জায়গায় যখন কিনা মার্কেট ডাউন ট্রেন্ড হয়ে আসার পরে চেঞ্জ অফ ক্যারেক্টার অলরেডি হয়ে গেছে, অর্থাৎ মার্কেট আপ ট্রেন্ডের দিকে চলে গেছে। ঠিক আছে, এবং আমরা যদি খেয়াল করি যে দেখেন, একবার, দ্বিতীয়বার, এই যে এখানে কিন্তু রিসেট এন্ট্রি, আবার নিচে আসছে, রিসেট এন্ট্রি 2, আবার নিচে আসছে, রিসেট এন্ট্রি 3। তো আমরা এই পরবর্তী দুইটাকে নেব না, এই যে প্রথমটাকেই আমরা ধরে নেব। ঠিক আছে, এবং আমরা যদি দেখি যে এরকম ইম্পর্টেন্ট অর্ডার ব্লকগুলো কতবার রেসপেক্ট করে, দেখেন এইখানে এসেও রেসপেক্ট করছে। সো এই ধরনের কোনো ভয় থাকবে না যে মার্কেট ওইটাকে ক্রস করে যদি মার্কেট ডাউন ট্রেন্ডে চলে যায়। সেম যখন বিয়ারিশ এন্ট্রি হবে, বিয়ারিশ এন্ট্রির ক্ষেত্রেও ঠিক একই ঘটনা। যেমন মনে করেন আপনার এখানে একটা বিয়ারিশ অর্ডার ব্লক ছিল, এখন আপনি ফার্স্ট যে এন্ট্রিটা সেটা আপনি এইখানে নিয়ে নিছিলেন,
এখানে নিয়ে নিছিলেন। এবার আপনার টিপি এই স্ট্রাকচারে আপনি নিয়ে নিছেন 1, টিপি স্ট্রাকচার 2 আপনি নিয়ে নিছেন, টিপি স্ট্রাকচার 3 আপনি নিয়ে নিছেন। দ্বিতীয়বার আপনি রিটেস্ট এন্ট্রির জন্য এই ভ্যালু আপনি এন্ট্রি করে রাখছেন, ঠিক আছে, কিন্তু মার্কেট এখান থেকে ফিরে এখানে যায়নি। সেক্ষেত্রে কি আপনার এন্ট্রি ওপেন হয়নি, পেন্ডিংয়ে থেকে গেছে। এখন আপনাকে দেখতে হবে 1 ঘন্টা 2 ঘন্টা আপনি দেখছেন মার্কেট, দেখার পরে দেখছেন যে কি আবার নতুন করে অর্ডার ব্লক তৈরি হয়েছে। যখন দেখবেন এরকম নতুন করে অর্ডার ব্লক তৈরি হয়েছে, তখন আপনার করণীয় কি, পেন্ডিং এন্ট্রিটাকে ক্লোজ করে দিবেন না কি করবেন সেটা দেখব আমরা। এই যে দেখেন ফার্স্ট অর্ডার ব্লক এইটা, ফার্স্ট অর্ডার ব্লকের পরে এই যে গ্যাপ, যেটাকে ইনএফিসিয়েন্সি বা ভ্যালিডেশন ক্যান্ডেলের গ্যাপ বলি আমরা, তো পাইছি আমরা। পাওয়ার পরে এখানে আমরা এন্ট্রি নিছি বা নিইনি। দ্বিতীয় এন্ট্রির জন্য আমরা এই লেভেল বরাবর এই ভ্যালুতে আমরা একটা এন্ট্রি ওপেন করে রাখছি, পেন্ডিং এন্ট্রি আমরা ওপেন করে রাখছি, যে মার্কেট পুনরায় আবার এই লাইন বরাবর যখন আসবে এইখান থেকে মার্কেট কি হবে, মুভ করবে। কিন্তু আমরা দেখলাম যে মার্কেট এইরকম করে মার্কেট কি হয়েছে, নিচে আর এই লেভেলে আসেনি, নতুন করে অর্ডার ব্লক তৈরি করছে, ঠিক আছে, নতুন করে অর্ডার ব্লক তৈরি করছে। তো সেক্ষেত্রে নতুন করে যখন অর্ডার ব্লক তৈরি করবে, তখন এইখানে যে আমরা পেন্ডিং এন্ট্রি নিয়ে রাখছি এটাকে আমরা ক্লোজ করে দিব, ঠিক আছে। ক্লোজ করে দিয়ে কী করব, নতুন যে অর্ডার ব্লক আছে এইটাতে ফার্স্ট এন্ট্রি করব, ফার্স্ট টিপি নিব। দ্বিতীয় আবার এইটার জন্য তখন রিটেস্ট এন্ট্রি নেব এই লাইন বরাবর, তখন আমরা নতুন করে আবার এন্ট্রি ওপেন করব এইখানে, ঠিক আছে। যে ঘটনাটা বাস্তবে ঠিক রিয়েল মার্কেটে এইখানে ঘটছে, যে ওইখানে আমরা বুলিশে দেখলাম আর এখানে বিয়ারিশে দেখাইতেছে যে ফার্স্ট এইখানে অর্ডার ব্লক ছিল, তো আমরা এই লেভেল বরাবর একটা রিটেস্ট এন্ট্রি নিয়ে রাখছি, কিন্তু এখানে মার্কেট যায়নি, পুনরায় আবার নতুন করে অর্ডার ব্লক তৈরি করছে। তো সেক্ষেত্রে পুনরায় যখন নতুন করে অর্ডার ব্লক তৈরি করছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এন্ট্রির এই ভ্যালুতে আমরা নিয়ে রাখছি, যে দ্বিতীয়বার মার্কেট এখানে আসছে, এখান থেকে মার্কেট ডাউন করছে, ঠিক আছে। আবার এখানে দেখতেছি নতুন করে আর একটা অর্ডার ব্লক তৈরি করছে, ঠিক আছে। তো নতুন করে যখন এখানে আবার একটা অর্ডার ব্লক তৈরি করছে, তাহলে আমরা এখানে কি করব, আমরা কি এইখানে এন্ট্রি নিয়ে নেব আবার পুনরায়, মানে এই ভ্যালু বরাবর, এই লাইন ভ্যালু বরাবর আমরা কি নতুন করে একটা রিটেস্ট এন্ট্রি নিব কি না, ঠিক আছে। নতুন করে আমরা এখানে আবার একটা রিটেস্ট এন্ট্রি নিয়ে নেব, কারণটা কি, মার্কেট এখান থেকে আবার পুনরায় ঘুরে ফিরে এখানে যায় ব্যাক করে, এখান থেকে আবার ব্যাক করবে। এই যে দেখেন মার্কেট এখান থেকে এই যে এখানে টাচ করে আবার পুনরায় ব্যাক করছে, ঠিক আছে। প্রতিটা ক্ষেত্রে এরকম ঘটতে থাকবে। আপনি অন্য মার্কেটে যদি আমি দেখানোর চেষ্টা করি এক্সে ইউএসডি, আমি ইউএসডি মানে জাস্ট জিনিসটা বোঝার জন্য আমরা উদাহরণস্বরূপ অন্য মার্কেটে যাই দেখতেছি, এই দেখেন ইউরো ইউএসডি মার্কেটে দেখতেছি, এই যে এখানে অর্ডার ব্লক ছিল, রিটেস্ট এন্ট্রি পেন্ডিং যদি আপনি নিয়ে রাখতেন তাহলে এই ভ্যালুতে এখানে আসতো, মার্কেট এখান থেকে আবার ব্যাক করছে, এই যে এখান থেকে আবার ব্যাক করছে, ঠিক আছে। বুলিশের ক্ষেত্রে যদি আমরা এখানে এই অর্ডার ব্লক এখানে ছিল, পেন্ডিং এন্ট্রি আমরা নিয়ে রাখছি, এই যে এখানে এসে মার্কেট এখান থেকে ব্যাক করছে। হ্যাঁ, এখানে একটা কিন্তু সিচুয়েশন চলে আসছে, সেটা সিচুয়েশনটা কি, এই সিচুয়েশনটা কি কিন্তু বোঝা খুব জরুরি। যদি এটা না আসতো, দেখতে না আসতাম, তাহলে হয়তো বা আমাদের এই জিনিসটা শেখা হতো না। এই জন্য মার্কেট দেখতে হয়। দেখেন রিটেস্ট এন্ট্রি আমরা এই ভ্যালু বরাবর নিয়ে রাখছি। এখন ঠিক আছে, রিটেস্ট এন্ট্রি এখানে ওপেন হয়েছে, হওয়ার পরে এইটা টিপি, ফার্স্ট টিপি আমরা কোন জায়গায় তাহলে নিব, ফার্স্ট টিপি তো নিব আমরা এইখানে, তাই না। কিন্তু এখানে অলরেডি মার্কেট ডাউন হওয়ার সময় বিয়ারিশ অর্ডার ব্লক হয়েছে, সেক্ষেত্রে যখনই এরকম বিয়ারিশ অর্ডার ব্লক হয়ে যাবে, তখন কিন্তু ফার্স্ট টিপিটা আবার এইখানে নেওয়া যাবে না, বিয়ারিশ অর্ডার ব্লকের নিচে নিতে হবে। কারণ বিয়ারিশ অর্ডার ব্লককে ব্রেক করে তো মার্কেট উপরে যাবে না, যেহেতু এখানে বিয়ারিশ অর্ডার ব্লক আছে। সেক্ষেত্রে এই টিপিটা তখন সাথে সাথে আপনাকে এডিট করে কি করতে হবে, বিয়ারিশ অর্ডার ব্লকের নিচে নিয়ে নিতে হবে। যে ঘটনাটা এখানে হয়েছে, যে মার্কেট রিটেস্ট পয়েন্টে আসছে, আসার পরে পুনরায় আবার এই যে বিয়ারিশ অর্ডার ব্লকের নিচে পর্যন্ত ঢুকে আবার মার্কেট ব্যাক করতেছে। সো আপনি যদি এইখানে আপনার এন্ট্রিকে ক্লোজ করে দিতে না পারেন, তাহলে আবার ভেজাল হয়ে যাবে, ঠিক আছে। আমরা আরও কয়েকটা সিচুয়েশন দেখি, ইউরো ইউএসডি দেখলাম, অন্য একটা মার্কেটে দেখি জেপিওয়াই, তাহলে ভিন্ন স্ট্রাকচার, ভিন্ন আঙ্গিকে মার্কেটটা আমরা বুঝতে পারবো। যেমন এখানে দেখি যে এই যে অর্ডার ব্লক হয়েছে, অর্ডার ব্লক হওয়ার পরে আমরা মনে করেন এই ভ্যালু লাইন বরাবর আমরা রিটেস্ট এন্ট্রির জন্য পেন্ডিং এন্ট্রি নিয়ে রাখছি। তো পেন্ডিং এন্ট্রি নেওয়ার পরে আমরা দেখছি যে মার্কেট এখান থেকে আস্তে আস্তে আমাদের এই জায়গায় আর ফিরে নেই, নতুন করে অর্ডার ব্লক তৈরি করছে। তাহলে আমরা কি করব, নতুন করে যখন অর্ডার ব্লক তৈরি করছে, আমরা এই লাইন বরাবর আবার পেন্ডিং এন্ট্রি নিয়ে নেব। তারপর দেখতেছি মার্কেট এরকম করে নিচে নামতে নামতে মার্কেট এই লাইন বরাবর ঘুরে নেই,
ইতিমধ্যে আবার নতুন করে অর্ডার ব্লক তৈরি করছে, তাহলে আবার এটাকেও আমরা ক্লোজ করে দেবো, এটাকেও ক্লোজ করে দিয়ে আবার এই লাইন বরাবর আমরা নতুন করে পেন্ডিং এন্ট্রি নিয়ে নেব। ঠিক আছে, মানে এর আন্ডারে যদি নতুন করে অর্ডার ব্লক, সেটা বুলিশের ক্ষেত্রেও হতে পারে, বিয়ারিশের ক্ষেত্রেও হতে পারে, যদি নতুন করে অর্ডার ব্লক তৈরি হয় তাহলে আবার পুনরায় এটাকে নিয়ে নিতে হবে। এর ভিতরে আরও কাহিনী আছে, গভীরে ঢুকতে হবে। ইউরো জেপিওয়াই দেখলাম, আর একটা দেখি ইউরো সিএইচএফ দেখি। দেখেন এন্ট্রি, তারপর আমরা যদি এখানে পেন্ডিং এন্ট্রি নিয়ে রাখি, এখানে মার্কেট ব্যাক করে নেই, তার আগেই নিচে অর্ডার ব্লক তৈরি করছে, সো আগেরটা ক্লোজ করে দিতে হবে, নতুন নিতে হবে। আবার নতুনটাতে ব্যাক করে নেই মার্কেট, অর্থাৎ আমাদের এন্ট্রিটা ওপেন হবে না, পেন্ডিংই থাকবে, নতুন অর্ডার ব্লক হয়েছে। সেক্ষেত্রে কী করবো আমরা, পুনরায় আবার নতুন করে এন্ট্রি নেবো, পেন্ডিং এন্ট্রি। এইবার খেয়াল করেন এইখানে কিন্তু অর্ডার ব্লক আছে, বুলিশ অর্ডার ব্লক, সো আমরা এইখানে আমাদের পেন্ডিং এন্ট্রি অবশ্যই নেওয়া থাকবে। হ্যাঁ, এবং যখন মার্কেট নিচে নামতেছে আমরা এখানে খেয়াল করব যে আমাদের পেন্ডিং এন্ট্রিটা ওপেন হচ্ছে কিনা। যখনই দেখবো যে আমাদের পেন্ডিং এন্ট্রিটা ওপেন হয়ে গেছে, ওপেন হওয়ার পরে মার্কেট পুনরায় আবার পেন্ডিং এন্ট্রি এরকম ওপেন হইতে হইতে নিচে নামতেছে, আমরা এখানে পেন্ডিং এন্ট্রি আমাদের ওপেন হয়ে গেলো, তারপরে মার্কেট ব্যাক করছে। এখন এইখানে এই রাস্তাটুকুর মধ্যে কোনো প্রকারের বিয়ারি অর্ডার ব্লক নাই, সো কোনো সমস্যা নেই, আমরা টিপি এই বরাবর নিয়ে নেব। কিন্তু যদি নামার সময় এইখানে কোনো একটা বিয়ারি অর্ডার ব্লক থেকে থাকে, তাহলে মনে করেন বিয়ারি অর্ডার ব্লক আরও নিচে হয়েছে, এইখানে হয়েছে, যদি এইরকম জায়গায় হয় তাহলে আমরা কি করব, এই বরাবর আমরা টিপিটা নিব না, তখন আমরা এই বিয়ারি অর্ডার ব্লকের নিচে নিয়ে নেব টিপিটা। ঠিক আছে, আমি কিন্তু অনেক কয় ধরনের কথা বললাম সিচুয়েশনে, আমি আরও একটা মার্কেট দেখাই। সিচুয়েশন এরকম আপনারা যখন মার্কেটে যাবেন দেখবেন, এরকম হাজারো প্রকারের সিস্টেম পাবেন। এগুলো আপনাদেরকে ওই জায়গায় কি প্রবলেমটা নিজে বুঝতে না পারলে স্ক্রিনশট নিয়ে আমার সাথে শেয়ার করতে হবে। ঠিক আছে, ইউর জিবিপি, এই যে দেখেন অর্ডার ব্লক, আমরা পেন্ডিং এন্ট্রি যদি এই লাইন বরাবর নিয়ে রাখি, তাহলে এই যে মার্কেট ঠিক এখান থেকে ফিরে আসছে, আসার পরে মনে করেন আমাদের এন্ট্রি ওপেন হয়ে গেছে, আমাদের ফার্স্ট টিপিতে এই লাইন বরাবর হবে, সো ফার্স্ট টিপি হিট হয়ে গেছে, আমরা যদি কেউ সেকেন্ড টিপি নিতে চাই তাহলে এই বরাবর। ঠিক আছে, এখন এখানে আর একটা সিচুয়েশন আসছে, সিচুয়েশন হচ্ছে যত দেখবেন তত শিখবেন, যত কম দেখবেন তত কম শিখবেন। এখন এখানে দেখেন অ্যান ইকুয়াল হাই এসছে, অ্যান ইকুয়াল হাই মানে কি, যে মার্কেট এখান থেকে অ্যান ইকুয়াল হাই করে বসেছে, আর উপরে যাবে না, আর এখান থেকে অ্যান ইকুয়াল লো করছে, মার্কেট আর নিচে যাবে না, তাই না? তো এখানে যদি আমরা খেয়াল করি যে আমাদের যদি এই লাইন বরাবর একটা রিট্রেস এন্ট্রি থাকে, তাহলে মার্কেট যখন এখান থেকে ফিরে এখানে আসছে, রিট্রেস এন্ট্রিতে এখানে ওপেন হয়েছে মার্কেট, ওপেন হওয়ার পরে আমাদের টিপি সেট কোথায়, যে ফার্স্ট টিপি হচ্ছে আমাদের এই লাইন বরাবর, তাই না? তো ফার্স্ট টিপি আমাদের হিট হয়ে গেছে। এখন কথা হলো যে আমি টার্গেটে ছিলাম যে আমি সেকেন্ড টিপি নিব, তো সেকেন্ড টিপি আমার এই লাইন বরাবর, যখনই আমি দেখবো যে আমার ফার্স্ট টিপির শেষে অ্যান ইকুয়াল হাই চলে আসছে, তখন আমার এন্ট্রিটাকে ক্লোজ করে দিতে হবে অল্প প্রফিট নিয়েই, কারণ এখানে মার্কেট অ্যান ইকুয়াল হাই হয়ে গেছে, তার মানে মার্কেটের এখন ট্রেন্ড চেঞ্জ হবে। ক্লিয়ার? এই জিনিসগুলো, এই যে আমি যখন ভিন্ন ভিন্ন মার্কেটে ঢুকে এই সিচুয়েশনগুলো দেখাচ্ছি, রেডি মার্কেটে আপনি যখন এরকম দেখবেন, তখন আপনার অনেক ধরনের এখানে কোশ্চেন জাগবে, আদারওয়াইজ কিন্তু কোশ্চেন জাগবে না। যেমন একজন কোশ্চেন করলো, সুন্দর কোশ্চেন, ঠিক আছে, যে এই যদি এরকম হয়ে যায়, মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে যায়, তখন কি হবে? তাহলে আমরা বুঝতে পারলাম যে এরকম অর্ডার ব্লকের ক্ষেত্রে ট্রেন্ড কখনোই চেঞ্জ হবে না, তবে অর্ডার ব্লকটা যেন মাস্ট বি ভ্যালিড হয়। আর যদি আপনি ভ্যালিড অর্ডার ব্লক বুঝতে না পারেন, তাহলে কিছুদিন ইন্ডিকেটরটা ইউজ করবেন, কিছুদিন ইন্ডিকেটরটা ইউজ করলে আপনি বুঝতে পারবেন। তো আমি যেহেতু উদাহরণে বুলিশ বিয়ারিশ দুইটা একসাথেই দেখাই দিয়ে আসলাম, পরবর্তী স্লাইডগুলোতে বিয়ারিশ এন্ট্রিগুলো কীভাবে হয় সেগুলো উদাহরণসহ দেখানো আছে, সো এগুলো তাহলে আর এইভাবে আলাদা করে দেখানোর প্রয়োজন নাই। আর টিপি ওয়ান টিপি টু কীভাবে সেট করতে হয় ওগুলো তো আমি ওখানেই মার্ক করে দেখালাম, এই জন্য আর স্লাইডে করে দেখাচ্ছি না। এইবার আমরা আর একটা অ্যানালাইসিস দেখব, দরকার হলে, প্রয়োজন হলে এই ক্লাসগুলো একবার দুইবার তিনবার দেখবেন। আমি কিছুদিন আগে, স্যার জি একটা জি, কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। বলছি স্যার, অর্ডার ব্লক গুলো গ্র্যাপও হয়, হ্যাঁ বলেন। ওইটা আমরা কি করে বুঝবো? তো অর্ডার ব্লক মানে ভেঙে দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, অর্ডার ব্লকের ক্ষেত্রে এই যে প্রথমে একটা কথা বলে আসছি না, যে ডাবল লাইন এসএনআর আর সিঙ্গেল লাইন এসএনআর, অবশ্যই এই রিটেস্ট এন্ট্রির ক্ষেত্রে সবসময় মেইন অর্ডার ব্লকগুলোকে ধরার চেষ্টা করবেন, অর্থাৎ মধ্যখানে কিছু ছোট অর্ডার ব্লক তৈরি হয়। যেমন আপনি দেখবেন এই যে ইন্ডিকেটরটা আমি বর্তমানে ইউজ করতেছি, এই অর্ডার ব্লকটাতে কি আছে, যে অর্ডার ব্লকগুলোতে মেইন অর্ডার ব্লককে
শো করানো হচ্ছে যে দেখেন এই যে এখান থেকে একটা মেইন অর্ডার ব্লক আমি একটু ড্র করি, খুব ভালো কোশ্চেন করছেন আপনি। আহ, আমি এই অর্ডার ব্লকটাকে ড্র করে নিচ্ছি, হ্যাঁ, যেহেতু আমি ইন্ডিকেটরটাকে রিমুভ করবো এই জন্য। আর একটাই যে এখানে উপর থেকে আসে, সো এটা ফাইনালি এইভাবে ড্র করে দিলাম। এই যে 3টা অর্ডার ব্লক, হ্যাঁ, এবার আমি আমার এই ইন্ডিকেটরটাকে রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি অন্য একটা ইন্ডিকেটর সেট আপ করবো। খেয়াল করেন পাইন কোড এডিটর, আমি একটু আগে বললাম যে অবশ্যই অবশ্যই রিটেস্ট এন্ট্রির ক্ষেত্রে মেইন যে অর্ডার ব্লক সেগুলোকে ফাইন্ড করতে হবে, ছোট ছোট অর্ডার ব্লককে ধরা যাবে না। ঠিক আছে, ছোট ছোট অর্ডার ব্লকগুলো ক্র্যাক হয়, যেটা উনি বললো যে মাঝে মাঝে অর্ডার ব্লকগুলো ক্র্যাক হয়, অর্থাৎ ব্রেক করে চলে যায়, ও অর্ডার ব্লক হাইড হয়ে যায় তখন। সো ওই কোন ধরনের অর্ডার ব্লকগুলো ক্র্যাক হয় সেই অর্ডার ব্লকগুলো হচ্ছে এখন দেখাচ্ছে, এই যে ছোট ছোট অর্ডার ব্লক। হ্যাঁ, এইখানেও কিন্তু একটা অর্ডার ব্লক ছিল, এইখানেও কিন্তু একটা অর্ডার ব্লক ছিল, এখানে একটা অর্ডার ব্লক ছিল, এখানে একটা অর্ডার ব্লক ছিল, এখানেও একটা অর্ডার ব্লক ছিল। সো দেখেন এইখানে যে একটা আপনার অর্ডার ব্লক ছিল, বুলিশ অর্ডার ব্লক। সো আমি যদি সামহাউ ম্যানুয়ালি আমি যে অর্ডার ব্লক ড্রয়িং করার ফর্মুলা জানি, এই অর্ডার ব্লক ফর্মুলা দিয়ে মনে করেন আমি এই অর্ডার ব্লকটাকে ড্র করছি, আমি তো এইভাবে টান দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, তো আমি এখন ইয়েতে আসি, মানে ইন্টারেস্ট নিয়ে আসি যে আমার এখান থেকে মার্কেট উপরে গেল, উপর থেকে মার্কেট আবার এখান থেকে ফিরে আসবে, রিট্রেস এন্ট্রি এখানে নিব, এইখান থেকে মার্কেট আবার ব্যাক করবে, তখন আমি টিপি নিব, তাই না? কিন্তু দেখা গেল কি হলো, এই অর্ডার ব্লককে ভেঙে মার্কেট নিচে চলে আসছে, আমার এই সেল হিট হয়ে গেল, আমার লস, তাই না? আবার যদি খেয়াল করেন যে এইখানে একটা বিয়ারি অর্ডার ব্লক হয়েছে, সুন্দর ছোট্ট একটা বিয়ারি অর্ডার ব্লক হয়েছে। এখন আমি এখান থেকে ঠিক আছে এন্ট্রি নিয়ে নিলাম, আমি এটা ডাউন এন্ট্রি, কিছুক্ষণ পরে মার্কেট এটাকে ব্রেক করে উপরে চলে গেল। ঠিক আছে, এই যে অরিজিনাল অর্ডার ব্লকটাকে ফাইন্ডিং করা আগে বুঝতে হবে যে কোনটা অরিজিনাল অর্ডার ব্লক, কোনটা কত মিনিটের অর্ডার ব্লক। সো আমরা এই যে বড় যে অর্ডার ব্লকগুলোকে আমি মার্ক করে রাখছি ওই ইন্ডিকেটর থেকে, এগুলো হচ্ছে মেইন অর্ডার ব্লক, 4 আওয়ারের অর্ডার ব্লক, যেটা কিনা আমরা 1 মিনিট চার্টে শো করে দেখতেছি 4 আওয়ারের অর্ডার ব্লক। আর এই যে ছোট এই নতুন ইন্ডিকেটর সেট আপ করলাম, এগুলো হচ্ছে 5 মিনিটের অর্ডার ব্লক। ঠিক আছে, অর্থাৎ এই অর্ডার ব্লক অলওয়েজ বলতেছে যে 5 মিনিটের জন্য এই অর্ডার ব্লকটা তৈরি হয়েছে। এখান থেকে এই যে 1 2 3 4 5 5টা ক্যান্ডেল, এই যে এখান থেকে 1 2 3 4 5 মিনিমাম 5টা ক্যান্ডেল এই অর্ডার ব্লক থেকে, যেমন নীলগুলো হচ্ছে বুলিশ অর্ডার ব্লক, আর এই এটা কি কালার, সেই কালার এই যে লালের মতো কালার আর কি, কালারের নাম জানি না। তো এইটা হচ্ছে কি বিয়ারি অর্ডার ব্লক। তো এখান থেকে 5 মিনিট উপরে থাকবে, এখান থেকে 5 মিনিট উপরে থাকবে, এখান থেকে 5 মিনিট উপরে থাকবে। ঠিক আছে, এগুলো হলো ছোট অর্ডার ব্লক। ছোট অর্ডার ব্লক, এই ছোট অর্ডার ব্লকে কখনোই রিটেস্ট এন্ট্রি নেওয়া যাবে না, বড় অর্ডার ব্লকে নিতে হবে। সো বড় অর্ডার ব্লক বোঝার জন্য আপনাদেরকে যে আমি ইন্ডিকেটরটা দিয়ে রাখছি সেটা হচ্ছে বড় অর্ডার ব্লক। ওই অর্ডার ব্লকগুলো সহজেই ব্রেক করে না, কিন্তু এই ছোট ছোট অর্ডার ব্লকগুলো সহজেই ব্রেক করে। ঠিক আছে, এই এই ইন্ডিকেটর আপনাদের প্রয়োজন নেই। আচ্ছা, তারপরও এটা দিয়ে রাখি, যদি কেউ এটা দিয়ে বাইনারি ট্রেড করতে চায় তাহলে করতে পারবে। এটা বাইনারি করার জন্য ভালো, 5 মিনিটে ট্রেড করার জন্য, যেখানে এরকম ছোট অর্ডার ব্লক হয়, 5 মিনিটের জন্য ডাউন, 5 মিনিটের জন্য আপ, এটা হচ্ছে বাইনারির জন্য। ঠিক আছে, তো এটাকেও দিয়ে রাখলাম। হ্যাঁ, তবে এটা বাইনারির জন্য, সবাই মনে রাখবেন। দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা ওই ম্যাটারটাও বুঝে ফেললাম এবং বিয়ারিশ এবং বুলিশ এন্ট্রিটাকে বুঝে গেলাম। এইবার আমরা আরেকটা সেটআপ দেখব। তবে আমি অবশ্যই অবশ্যই বলবো যে প্র্যাকটিসের মাধ্যমে আপনাকে অরিজিনাল অর্ডার ব্লক ফাইন্ডিংটা বুঝতে হবে, তাহলেই আপনি কিন্তু সঠিক জায়গায় পদার্পণ করতে পারবেন, আদারওয়াইজ ঝামেলা হয়ে যাবে। নিউ একটা ইন্ডিকেটর সেট আপ করতেছি, সেট আপ আপনারা সবাই পারেন, তো সেম সিস্টেমে সেট আপ করবেন। পাইন কোড ইন্ডিকেটর, তারপরে হইল ইন্ডিকেটর নিউ, কন্ট্রোল এ, কন্ট্রোল ভি, সেভ, অ্যাড টু চার্ট, মিনিমাইজ।
আপনারা নতুন যারা প্রত্যেককেই সেন্ড অ্যাকাউন্ট ইউজ করবেন, আগে সেন্ড অ্যাকাউন্ট ইউজ করবেন। তার কারণটা আমি সেদিনও বলছি, আজকেও একটু সংক্ষেপে বলে দিই। সেটা হচ্ছে যে মার্কেটে সাহস করা, আর 2 নম্বর হচ্ছে আমরা যখন বাইক চালানো নতুন শিখি না তখন আমাদেরকে কি বলে দেয় যে তুমি ফার্স্ট থেকে 3 গিয়ারের মধ্যে চালাবা, অবশ্যই 5-6 গিয়ারে যাবা না। কারণটা হচ্ছে 5-6 গিয়ারে গেলে বাইকটা অনেক হালকা হয়ে যায়, যেটাকে কিনা কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়, আবার একটু স্লো স্পিডে গেলে স্টার্ট বন্ধ হয়ে যায়। সো এই জন্যই বলছি যে আপনারা যারা নিউ তারা ওই 3 গিয়ারের উপরে যাবেন না। আপনারা আগে সেন্ড অ্যাকাউন্ট করে সেন্ড অ্যাকাউন্টে রিয়েল ব্যালেন্স নিয়ে করবেন, তাহলে ভয়টা কেটে যাবে এবং ব্যালেন্স ধরে রাখার অভ্যাসটা হবে। যেমন একজনের যদি এরকম সামর্থ্য থাকে যে $100, তো 100 ইন্টু 100 সেন্টে $1, তো 100 ইন্টু 100 মানে আপনার হয়ে যাচ্ছে 10,000 সেন্ট। এই 10,000 সেন্ট যখন থাকবে, আপনার 10,000 সেন্টে যখন আপনি 0.01 লটে ট্রেড করবেন, আপনার প্রফিট খুব কম হবে, কিন্তু আপনার এসএল হিট হওয়ার ভয়টা থাকবে না। ঠিক আছে, অ্যাকাউন্ট খালি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, এসএলটা আপনি একটু বাড়াই নেবেন, 1.5-এর জায়গায় আপনি 2 নেবেন বা 3 নেবেন, কোনো সমস্যা নেই, প্রথম অভ্যাস করার জন্য। পরবর্তীতে আপনি এসএল 1.5-এই নেবেন রেশিও, কিন্তু প্রথমত হচ্ছে শেখার জন্য। ঠিক আছে, আচ্ছা, আর প্রথমত একটু ইন্ডিকেটরের হেল্প নিতে হবে, আস্তে আস্তে শিখে গেলে পরে ইন্ডিকেটর আর ইউজ করতে হবে না। ঠিক আছে, ইন্ডিকেটর জাস্ট হেল্পিং হ্যান্ড। তো এইখানে আমরা 3-in-1 একটা ইন্ডিকেটর ইউজ করতেছি। এখানে 3টা জিনিস আছে। একটা হলো এসএমসি আছে, এখানে এসএমসি স্মার্ট মানি কনসেপ্ট। স্মার্ট মানি কনসেপ্টের এখানে ভিতরের জিনিসগুলো আমরা জানি, সেন্স অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, অ্যানিকুয়াল হাই, অ্যানিকুয়াল লো, তারপরে হচ্ছে অর্ডার ব্লক। এই তো এসএমসির কাহিনী শেষ। এসএমসি আমরা বুঝে গেছি, এসএমসি ইন্ডিকেটরটা এখানে আছে। তার সাথে কি আছে, এখানে রিগার্শন আছে। রিগার্শন দিয়ে কি বোঝায়? রিগার্শন হচ্ছে এই জিনিসটা, এই যে ডাউন ট্রেন্ডে 3টা লাইন ড্র করা আছে, ঠিক আছে, এটা হচ্ছে রিগার্শন লাইন। ঠিক আছে, এই রিগার্শনকে দিয়ে আমরা কি করতে পারি, এটা দিয়ে কি বুঝতে পারি, আমরা সহজেই বুঝতে পারবো। সেটা হচ্ছে সর্বপ্রথম যারা আমরা মার্কেটের স্ট্রাকচার দেখে হায়ার হাই হায়ার লো দেখে আমরা মার্কেটের আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড বুঝতে পারি না, তারা আমরা এই রিগার্শনটা দেখলে বুঝতে পারবো যে মার্কেট কি আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে। যেমন এটা দেখে বোঝা যাচ্ছে যে মার্কেট সিম্পল ডাউন ট্রেন্ডে আছে, তাই না? আমরা যদি টাইম ফ্রেমটাকে একটু চেঞ্জ করি, যেমন 3 মিনিটে, তাহলে দেখি তো মার্কেট কিসে আছে, মার্কেট 3 মিনিটে আপ ট্রেন্ডে আছে, তবে সিম্পল, বেশি না। আবার যদি আমরা এখানে 15 মিনিট দেখি, তাহলে 15 মিনিটে ফুললি মার্কেট আপ ট্রেন্ডে আছে, তাই না? এই যে রিগার্শন দেখে দেখতে পাচ্ছি। এবং এই রিগার্শনে শুধু আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড না, এখানে 3টা লাইনের 3টা অর্থ আছে। একটা হচ্ছে নিচেরটা হচ্ছে সাপোর্ট, উপরেরটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর মধ্যখানেরটা হচ্ছে পিওসি, অর্থাৎ পয়েন্ট অফ কন্ট্রোল লাইন। ঠিক আছে, পিওসি পয়েন্ট অফ কন্ট্রোল, অর্থাৎ আরেকটা জিনিস আছে কি জোন। অধিকাংশ ক্ষেত্রে আমি দেখবেন যে টেলিগ্রামে যখন অ্যানালাইসিস সারি তখন দিয়ে দিই যে কি জোন, সেই এটাই হচ্ছে সেই কি জোন। এই কি জোনকে বেস করেই মার্কেট এখান থেকে আপে যাচ্ছে, এখান থেকে ডাউন আসতেছে, এটা হচ্ছে মিডল পজিশন। ঠিক আছে, এবং অলওয়েজ এটা ট্রেন্ড লাইন, তার সাথে আবার এটা হচ্ছে সাপোর্ট। তো আমরা এইটা দেখে আপ ট্রেন্ডে মার্কেট আছে আমরা বুঝতে পারতেছি। আমরা যখন এখানে আপ এন্ট্রিগুলো নিব, যেমন এখানে আমাদের আরেকটা ইন্ডিকেটর দেওয়া আছে যেটার নাম হচ্ছে টিকেএমসি, ট্রেড আইডেন্টিফিকেশন। ট্রেড আইডেন্টিফিকেশনে এখানে কি দেখাচ্ছে, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এটা হচ্ছে এসএল পয়েন্ট, এটা হচ্ছে টিপি1, এটা হচ্ছে টিপি2। ঠিক আছে, তো আমরা যখন এরকম এন্ট্রিগুলো পাবো, এইসব এন্ট্রির ক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখব যে বাই এন্ট্রির ক্ষেত্রে বাই এন্ট্রির ক্ষেত্রে অবশ্যই সেটা এই সাপোর্ট লাইন বরাবর এন্ট্রিটা আসতে হবে। যেমন এই সাপোর্ট লাইনটার কাছে এন্ট্রিটা আসছে। তারপরে সেকেন্ড লজিক কি, অর্ডার ব্লক আছে, এখানে বুলিশ অর্ডার ব্লক আছে। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে এন্ট্রি নেই, আমাদের মার্কেট বলতেছে আপ ট্রেন্ডে আছে, সাপোর্টের কাছে আমরা ট্রেড নিচ্ছি, তার সাথে হচ্ছে এখানে বুলিশ অর্ডার ব্লক আছে, মানে মার্কেট এখান থেকে নিচে যাবে না, উপরে যাবে। সো আমাদের এই টিপিটা খুব সহজেই হিট করবে। ঠিক আছে, এবার এইখানে যদি ঘটনাটা এরকম হয় যে যেমন এই সেল এন্ট্রিটা পারফেক্ট একটা পজিশনে আছে, কোথায়, যে রেজিস্ট্যান্স লাইন বরাবর আছে, এবং তার সাথে কি হচ্ছে, এখানে আবার একটা বিয়ারিশ অর্ডার ব্লক আছে। সো এখানে যদি আমরা এন্ট্রি নিই, আমাদের টিপিটা সহজেই হিট করবে। কিন্তু যদি এই এন্ট্রিটাই ঠিক এই বরাবর আসতো, এই এন্ট্রিটাই যদি এরকম মনে করেন একটা সেল এন্ট্রি আসছে এইখানে, যে এইখানে সেল এন্ট্রি নাও, টিপি এইখানে নাও, আর টিপি2 এখানে নাও, এসএল এখানে নাও, তাহলে এই এন্ট্রিটা আমরা নিব না। কেন নিব না? কারণ মার্কেট অলরেডি সাপোর্টে আসছে, সাপোর্ট থেকে মার্কেট রেজিস্ট্যান্সের দিকে যায়,
সাপোর্ট থেকে তো আর মার্কেট আর ব্রেক করে নিচে যাবে এবং সেটা ভিন্ন ফর্মুলায় যাইতে পারে, নিউজ রিলিজের কারণে মার্কেটের বিভিন্ন টানবান প্রক্রিয়ার কারণে যাইতে পারে, সেটা রেয়ার কেস। সেক্ষেত্রে ওই ধরনের এন্ট্রিগুলো আমরা নেব না। ডাউন এন্ট্রি মানে যত আমরা নিব, সব এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা এই রেজিস্ট্যান্স লাইন বরাবর নেওয়ার চেষ্টা করব। আপ এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমরা সাপোর্ট লাইন বরাবর নেওয়ার চেষ্টা করব। টিপির ক্ষেত্রে কখনোই আমরা টিপি সাপোর্ট বরাবর যদি আমরা এন্ট্রি নেই, টিপি অবশ্যই এই পিওসি লাইনের উপরে নেব না, পিওসি লাইনের নিচে নেব। এই ডাউন এন্ট্রির ক্ষেত্রে যখন আমরা টিপি নেব, অবশ্যই পিওসি লাইনের উপরে নেব, পিওসি লাইনের নিচে নিব না। ক্লিয়ার? আচ্ছা, এখন মার্কেটটা কি আছে? এখন এই মার্কেটটা আছে কি, রেঞ্জিং ওয়েতে আছে। রেঞ্জিং ওয়েতে আছে। এখন রেঞ্জিং ওয়েতে এখানে দুইটা এন্ট্রি আসছে আমাদের, দুইটা। একটা হচ্ছে প্রথমে কি ডাউন এন্ট্রি আসছিল, ডাউন এন্ট্রিতে কি হয়েছে দেখেন, টিপি কিন্তু এখন পর্যন্ত হিট করেনি, টিপি 1। তারপরে আবার একটা আপ এন্ট্রি আসছে এখন রিসেন্ট, এটাও কিন্তু হিট করবে কিনা আল্লাহ ভরসা। কেন? কারণটা হইলো যে এটা কোনো পজিশনই না, এন্ট্রি নেয়ার এটা কোনো পজিশনই না। কেন পজিশন না? মার্কেটটা রেঞ্জিং ওয়েতে আছে এখন, এবং এই মার্কেটটা নয় সাপোর্ট থেকে এন্ট্রি দিচ্ছে নাকি নয় রেজিস্ট্যান্স থেকে দিচ্ছে। সো এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, এখানে আমরা সেটিংয়ে যাই। সেটিংয়ে যাওয়ার পরে এই সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে করার পরে আমরা যদি এখানে চিন্তা ভাবনা করি যে আমি অনলি এসএমসি দেখব, তাহলে আমি এই দুইটার মার্ক তুলে দিলে আমার ওই দুটো এখান থেকে চলে যাবে। ঠিক আছে, ওকে করে দিলে আবার ওই দুটো এখান থেকে চলে যাবে। একটু লোড নিতে সময় লাগবে, এটা অনেক বড় ইন্ডিকেটর, এই যে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, এইবার যদি আমি চাই যে আমার এসএমসিটা লাগবে না, আমার শুধু অনলি এই এসএলটিপি এন্ট্রিটা লাগবে, তাহলে আমরা শুধু ওইটাকে মার্ক করে দিব, দিয়ে আমরা একটু রিলোড করলে আবার চলে আসবে। এটা একটু সময় লাগে, যাদের পিসি সোলো তাদের ক্ষেত্রে আবার একটু কঠিন হয়ে যাবে ব্যাপারটা। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আমরা চাই যে এখান থেকে আমরা এখানকার যে লেভেলগুলো আছে, লেভেলগুলো অনেক টিনি করে দেওয়া আছে, এগুলোকে আমরা একটু নর্মাল সাইজ বা স্মল সাইজ করতে চাই, তাহলে আমরা করতে পারি। এখানে এই যে নর্মাল করে দিলে এই যে লেখাগুলো বড় হয়ে যাবে। সো আপনারা এগুলো মডিফাই করে নিতে পারবেন নিজের সুযোগ সুবিধা মতো। আপনারা যদি চান এখানে সুইং পয়েন্টকে বাড়ায় নিতে পারবেন, কমায় নিতে পারবেন। তারপরে অর্ডার ব্লকের স্ট্রাকচারকে আপনারা বড় ছোট করে নিতে পারবেন। এর সাথে যদি আপনারা চান এখানে ফেয়ার ভ্যালু গ্যাপকে অ্যাড করার জন্য, অর্থাৎ এফভিজি, তো এফভিজিকেও আপনারা এখানে মার্ক করে দিলে এফভিজিগুলো এখানে শো করবে। ঠিক আছে, এর সাথে আমরা যদি চাই এখানে ডিসকাউন্ট জোন অ্যান্ড প্রিমিয়াম জোনকে দেখতে চাই, সেটাকেও আমরা করতে পারি। যাদের মনিটর ছোট তাদের দেখতে অনেক ছোট হয়ে যাবে, কারণ এতগুলো জিনিস একটা ডিসপ্লেতে দেখতে গেলে অনেক কঠিন হয়ে যাবে। সো যাদের ডিসপ্লে বড় তারা এখান থেকে দেখতে পারবেন। আর নর্মালি আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আমাদের লাইনটা আছে, রিগার্শন লাইনটা, এই রিগার্শন লাইনটা অনেক বড় হয়ে আছে। আপনি যদি চান যে এটাকে এক্সটেন্ড করবেন না, তাহলে আপনি এটাকে তুলে দিলে এই লাইনটা আর এক্সটেন্ড হবে না, যতদূর পর্যন্ত ক্যান্ডেল আছে ততদূর পর্যন্তই থাকবে। আবার যদি আপনি ব্যাগের দিকে এক্সটেন্ড করতে চান লেফটে, তাহলে এটা থেকে তুলে দিলে আবার লেফটে এটা এক্সটেন্ড হয়ে যাবে। সো এটা ফুললি কাস্টমাইজ করা আছে। আরেকটা জিনিস হচ্ছে এটা পুরোটা একটা লজিক এবং এটা একটা ডাইনামিক ইন্ডিকেটর, যেটা কিনা আপনি চাইলে আপনার নিজস্ব ফর্মুলাতে ইউজ করতে পারেন। যেমন TP1, TP2 আমি এখানে সেট আপ করে রাখছি ATR 1.5 অ্যান্ড 2-তে। আপনি যদি চান যে আপনি বিগ এন্ট্রি নেবেন, সেক্ষেত্রে আপনি এগুলোর ভ্যালু বাড়ায় আপনার নিজস্ব লজিককে আপনি এখানে এস্টাবলিশ করতে পারেন। ঠিক আছে, তার সাথে হচ্ছে রিস্ক রেশিও, এটা হচ্ছে একটা মেইন ফ্যাক্ট। রিস্ক রেশিওর ব্যাপারটা হচ্ছে এরকম, সাপোজ আমরা এখানে একটা এন্ট্রি দেখলাম যে এখানে এন্ট্রি টিপি হচ্ছে এখানে, ঠিক আছে, রিস্ক রেশিও 2 দেওয়া আছে। আমরা যদি রিস্ক রেশিও কমাই দিই, যাদের অ্যাকাউন্ট ব্যালেন্স কম, রিস্ক নেওয়ার সক্ষমতা কম, তারা যদি আমরা এখানে রিস্ক রেশিও কমাই দিই, এই যে রিওয়ার্ড টু রিস্ক রেশিও, সাপোজ এটা যদি আমরা 1.5 করে দিই, তাহলে আপনার টিপিটা কিন্তু কাছে চলে যাবে। এই যে টিপিটা কাছে চলে আসছে, হ্যাঁ, তখন আপনি দেখতে পাচ্ছেন যে ফার্স্ট টিপিটাও হিট করছে, সেকেন্ড টিপিটা অলরেডি হিট করে ফেলছে। ঠিক আছে, অর্থাৎ আপনার প্রফিট লেভেল কম হবে, প্রফিট মার্জিন কম আসবে, আপনার টিপি তাড়াতাড়ি হিট করবে। অর্থাৎ যে যেভাবে চায়, যদি আপনি 1 করে দেন এটা আরও কাছে চলে আসবে। আপনি যদি এখানে বেশি রিস্ক রিওয়ার্ড নিতে চান, তাহলে আপনি এটাকে বাড়ায় দিবেন। সো ফুললি কাস্টমাইজেবল। আপনি যেভাবে এটা, যখন আপনি মার্কেট বুঝে যাবেন, সিস্টেম বুঝে যাবেন, তখন আপনি এটাকে নিজের মতো করে ইউজ করতে পারবেন। আর যতক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন ততক্ষণ পর্যন্ত করতে পারবেন না। এই যে আমি এটাকে বাড়াই দিলাম, টিপি কিন্তু বেড়ে গেল। ঠিক আছে, এবার আপনি সেটিংটা এলোমেলো করে ফেলছেন, কোনো সমস্যা নেই, আপনি এখান থেকে রিসেট সেটিংকে দিয়ে দেন, অ্যাজ ডিফল্ট হিসেবে সেভ করে দেন, সব লজিক অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বাট কোনো প্রকারের কোড চেঞ্জ করবেন না। কোড চেঞ্জ করলে যেটা হবে, যেহেতু এটা ওপেন সোর্স কোড, সেক্ষেত্রে কিন্তু আপনার লজিক এলোমেলো হয়ে যাবে।
আচ্ছা, গেল এই কাহিনী, এই আলোচনা। এইবার এটাকে আপনাদের আগে দিয়ে দিই, আমি পরে ভুলে যাব। কোনটার কি কাজ দেখাইতেছি সবাই কিন্তু এটা মনে রাখবেন এবং প্রথমত নোট করবেন, আদারওয়াইজ মনে রাখা পসিবল হবে না। যখন আপনারা নোট করার অভ্যাস করবেন তখন মনে থাকবে। আমি এরকম অনেক দেখছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যে রাত্রেবেলা একটা প্ল্যান করে শুই, সকালবেলা কিন্তু এটা আর মনে পড়ে না। সো এই জন্য নোট রাখতে হবে, আদারওয়াইজ হবে না। এইবার অ্যানালাইসিসে চলে আসি। কয় মিনিট আছে? 9 মিনিট আছে, কোনো সমস্যা নেই, 9 মিনিটে হয়ে যাবে। অর্ডার ব্লকের ক্ষেত্রে রিটেস্ট এন্ট্রি যখন নেবেন, আপনাকে সর্বোচ্চ সেফ জোনে থাকতে হবে। একজন স্নাইপার একজন স্নাইপার অনেক দূর থেকে, 1.5-2 কিলোমিটার দূর থেকে শ্যুট করে, নির্দিষ্ট একটা পয়েন্টে শ্যুট করে, যে 2 ভ্রুর মাঝখানে নাক বরাবর গুলি করবে, ওইখানেই লাগাবে। তো সে কি করে, সে এই এই যে গুলিটা করবে এটাকে সেট করতে তার লং টাইম সময় লাগে। শর্ট গান যেমন সামনে থেকে গুলি করা যায় হুট করে, স্নাইপার দিয়ে হুট করে গুলি করা যায় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি করে, সে আগে একটা সেফ জোন বেছে নেয়। সে সেফ জোনে বসে আগে নিজের সেট আপকে রেডি করে নেয়, তারপরে সেফ জোন থেকে সে গুলিটা করার পরে আবার ওই যত দূরে গুলি করে ওইখান থেকে লোকজন তার জায়গা পর্যন্ত আসার আগেই সে যাতে পালাইতে পারে, সেই জোনটাকে সে ক্রিয়েট করে নেয়। তো আপনাকে সেফ জোন আগে তৈরি করতে হবে, নিজের সেফ জোন। নিজের সেফ জোন আপনি কিভাবে তৈরি করবেন? যখন আপনি 1 মিনিট টাইম ফ্রেমের ক্যান্ডেলে অ্যানালাইসিস করবেন, তখন আপনাকে শুরু করতে হবে 30 মিনিট থেকে দেখা। 30 মিনিটে আপনি গেলেন, যাওয়ার পরে আপনাকে কি করতে হবে, 30 মিনিটের অর্ডার ব্লক মার্ক করতে হবে, মেইন অর্ডার ব্লক। তো মনে করেন এই যে 30 মিনিটের অর্ডার ব্লক আমি মার্ক করতেছি, বুলিশ। প্রয়োজনে আমি মনে রাখতে পারি, অভ্যাস হয়ে গেছে, আপনারা যারা নতুন মনে রাখতে পারবেন না। তো মনে রাখতে না পারার কারণে তাহলে এটাকে কী করতে হবে, আপনার এই অর্ডার ব্লকের উপরে লিখতে হবে যে এটা 30 মিনিটের অর্ডার ব্লক, এটা 40 মিনিটের অর্ডার ব্লক, ঠিক আছে? এই যে 30 M বিআরই অর্ডার ব্লক। হ্যাঁ, আবার নিচেরটাতে মনে করেন লিখলেন যে 30M বুল অর্ডার ব্লক, ঠিক আছে? তাহলে এটা পরবর্তীতে দেখার সময় আপনার সুবিধা হবে। ওকে, তাহলে 30 মিনিট দেখলাম, এবার আমরা 50 মিনিট দেখব। অ্যাকচুয়ালি এই ওয়ার্কটা এতটাই ইজি যে মানুষের সাথে কথাবার্তা না বলে, ঝগড়াঝাটি না করে খুব সুন্দর ঘরে বসে ইনকাম করা যায়, কিন্তু অ্যানালাইসিসটা খুবই কঠিন। অ্যানালাইসিসটাকে ওইভাবে বুঝতে হয়। তাছাড়া এমনিতে উপরে উপরে থেকে যারা আর্ন করতে চায় তাদের পক্ষে সম্ভব না। তো এই যে 15 মিনিটে আমরা আসছি, হ্যাঁ, 15 মিনিটে এসে আমরা 15 মিনিটের অর্ডার ব্লককে ড্র করতেছি। তো মনে করেন এটা 15 মিনিটের অর্ডার ব্লক, এই যে 15 মিনিটের আর একটা অর্ডার ব্লক। এগুলোকে কালার চেঞ্জ করে না দিলে আবার বুঝতে পারবেন না, এগুলো ঠিকই আছে। এই যে উপরেরটা বিয়ারিজ অর্ডার ব্লক, নাহলে আবার এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ, এটা হলো বিয়ারিজ অর্ডার ব্লক। তো এটাকে মনে করেন রেড কালার করে নিলাম। উপরে একটা বিয়ারিজ অর্ডার ব্লক ছিল, এই যে এটা একটা বিয়ারিজ অর্ডার ব্লক ড্র করে রাখছিলাম, রেড করে দিলাম, ঠিক আছে? তো 15 মিনিটের দেখলাম। 15 মিনিটের পরে আপনি 5 মিনিট দেখতে পারেন। এবার 5 মিনিটে যদি আমরা আসি, এসে মার্কেটকে রিসেট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 30 মিনিট 15 মিনিট যে অর্ডার ব্লক ছিল, 5 মিনিটে এসে সিমিলার অর্ডার ব্লক, এখানে বিয়ারিশ। তো 5 মিনিটের আর দরকার নেই। এরপরে আপনি এখানে 3 মিনিট আর 2 মিনিট দেখতে পারেন। তো 3 মিনিট দেখলাম। 3 মিনিটে এসে দেখতে পাচ্ছি যে পূর্বের যে অর্ডার ব্লক ছিল 15 মিনিট, 10 মিনিট, 30 মিনিটে সেম অর্ডার ব্লক এখানে আছে। সো এখানে নতুন শুধুমাত্র 3 মিনিটের বুলিশ আর একটা ছোট্ট অর্ডার ব্লক আছে। সো আমরা এটাকেও মার্ক করে নিয়ে নিলাম, ঠিক আছে? সেফ জোনে থাকার জন্য আমরা স্নাইপারের বসার জায়গাটা তৈরি করতেছি। এইবার আমরা 1 মিনিটে চলে যাব। এইবার আপনি 1 মিনিটের মার্কেট পেয়ে গেছেন, রিসেট করে নেন। নেওয়ার পরে এইবার আপনি দেখেন যে আপনার এই যে অর্ডার ব্লক উপরে আছে, এই যে অর্ডার ব্লক নিচে আছে, ঠিক আছে? এই যে অর্ডার ব্লক আছে, এইবার আপনার জন্য ট্রেড করার জন্য এই সেফ জোন হচ্ছে এই জায়গাটুকু, ঠিক আছে? সেফ জায়গা হচ্ছে এই জায়গাটুকু। এখন এইখান থেকে আপনি ট্রেড করতে পারবেন। এইখানে এখন যদি নতুন কোনো এন্ট্রি আসে, যেমন এই যে এখানে একটা এন্ট্রি ছিল, সো আপনি এই বরাবরে এইখানে একটা রিটেস্ট এন্ট্রি নিয়ে নিতে পারেন। রিটেস্ট এন্ট্রিটা কোন জায়গায় নিতে পারেন আমি বলে রাখি। মার্কেট এখানে ফিরে আসবে, এই যে মনে করেন রিটেস্ট এন্ট্রিটা এই ভ্যালু বরাবর হবে, এই লাইন বরাবর ভ্যালুতে হবে, ঠিক আছে? আর টিপিটা হবে এই বরাবর, কারণ এখানে যেহেতু একটা বিয়ারিশ অর্ডার ব্লক আছে, ঠিক আছে? আবার এইখানে যেহেতু বিয়ারিশ অর্ডার ব্লক ছিল
ঠিক আছে। সো এখানে যেহেতু বিয়ারি অর্ডার ব্লক ছিল, এই যে এইখানে অর্ডার ব্লকটা তৈরি হয়েছে, এখান থেকে বিয়ারি অর্ডার ব্লক ছিল। সো আপনি এইখানে একটা রিটেস্ট এন্ট্রি নিয়ে নিয়ে রাখতে পারতেন সেলের, ঠিক আছে, একদম সেফ জোন, আপনার রিস্ক নাই কোনো, ভয় নেই কোনো। এইখানে অর্ডার ব্লক তৈরি হয়েছিল, সো আপনি একটা রিটেস্ট এন্ট্রি এই লাইন বরাবর ভ্যালু বরাবর নিয়ে রাখছেন। এই যে আপনার পরবর্তীতে এসে মার্কেট ওপেন হয়েছে, আর টিপি ছিল এই বরাবর, এই যে মার্কেট টিপি হিট করছে। সো এইভাবে যদি আপনি ড্রয়িং করে এইভাবে যদি সামনের দিকে যান, তাহলে কিন্তু আপনার এই রিস্কটা এবং এই ভয়টা থাকে না। ক্লিয়ার? আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি। প্রয়োজনে আমি আমার একটা খারাপ অভ্যাস আছে, প্রচুর পরিমাণে বই পড়া অভ্যাস। তো বই পড়া অভ্যাসটা কেমন, যদি একটা বই পছন্দ হয়, মনে করেন কুরিয়ার আজকে ডেলিভারি দিয়ে গেছে, তো আজকে রাত্রেই সারা রাতে ওকে পড়ে শেষ করে তারপর ঘুমাবো। যদি ঘটনাটা এরকম হয় যে সকাল 10টা পর্যন্ত পড়তে হবে, ওকে শেষ করে তারপরে ঘুমাবো, তারপরে ওকে রেখে দিব। কিন্তু এই বইটাকে আবার 3 মাস পরে পড়বো আমি। কেন পড়বো? কারণটা হচ্ছে ফার্স্ট লুকিংয়েই সবগুলো দেখা যায় না। আমার মামার যখন বিয়ে হয়, তো বিয়ের 7 দিন পরে আমার মামানিকে জিজ্ঞাসা করা হইলো যে মামার গোফ আছে কিনা, তো মামানি বলতে পারতেছে না 7 দিন পরে, অত 7 দিন ধরে একসাথে আছে। ঠিক আছে, কারণ সে কখনো ওইভাবে তাকায়নি। তো ব্যাপারটা হচ্ছে আপনি একটা জিনিস ফার্স্ট লুকিংকে যেটা দেখবেন, সেকেন্ড লুকিংকে আরও বেশি কিছু দেখতে পাবেন, থার্ড লুকিংকে আরও বেশি কিছু দেখতে পাবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, মার্কেট দেখতে হবে, অ্যান্ড এই ক্লাসটা পুনরায় 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 দেখতে হবে। হয়তো বা আজকের ক্লাসে আমার যে কথাগুলো আপনি শুনছেন, আমি এখানে 20টা পয়েন্ট ডেলিভারি করছি, আপনি এখান থেকে 10 পয়েন্ট পিক আপ করতে পারছেন। আপনি এই 10 পয়েন্টে যখন এক্সপার্ট হয়ে যাবেন, পরবর্তীতে এই ক্লাস ভিডিওটা আবার দেখবেন, তখন দেখবেন আপনি এখানে আরও 5টা পয়েন্ট পিক আপ করতে পারবেন। মনে হবে কি রে, এই কথাটা বলছিল স্যার, কিন্তু আমি তো বুঝি নেই আগে, নাকি শুনি নেই। আবার কিছুদিন পরে দেখবেন যে ওখান থেকে আরও 5টা পয়েন্ট আপনি পিক আপ করতে পারবেন। অর্থাৎ যে যতটুকু বুঝে সে তত বেশি পিক আপ করতে পারে। ঠিক আছে, এই জন্য আপনাকে ডাউনলোড করে রাখতে হবে, বারবার দেখতে হবে, বারবার রিভিশন করতে হবে। ঠিক আছে, প্রতিটা কাজের ক্ষেত্রে এমনটা। তো বেস্ট অফ লাক সবার জন্য। আগামী ক্লাস, আজকে কী বার, আজকে হচ্ছে ফ্রাইডে, শনিবার, আগামীকালকে আবার হবে। ঠিক আছে, কারণ বলা যায় না হঠাৎ করে কোন দিন আবার বিপদে পড়ি, সেক্ষেত্রে আমরা আবার আগামীকালকে ক্লাস করব। আমাদের আগামীকালকে আবার 8 নম্বর ক্লাস হবে। তো মার্কেট যেহেতু ওপেন আছে, সবাই প্র্যাকটিস করেন, হিউজ পরিমাণে প্র্যাকটিস করেন, বাট আবার বেশি প্র্যাকটিস করে ইমোশন হারানো যাবে না। যতটুকু খেলে হজম হয় ততটুকু খেতে হবে। ওকে, বেস্ট অফ লাক। আর কোশ্চেনগুলো গ্রুপে লিখবেন।